হঠাৎ করেই বেড়ে চলেছে অ্যালার্জিজনিত চর্মরোগ, আর এর জন্য অধিকাংশ মানুষই দায়ী করছেন করোনার ভ্যাকসিনকে। দর্শক, আসলে কি এই চর্মরোগ কিংবা অ্যালার্জির জন্য করোনার ভ্যাকসিনই দায়ী? এসব নিয়েই আলোচনা করব আজকের বদ্যিবাড়িতে। আজকে উপস্থিত আছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিনথিয়া আলম। ম্যাম, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। থ্যাঙ্কস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম একদম শুরুতেই, এবং যে প্রশ্ন দিয়ে আসলে শুরু করেছি যে করোনার ভ্যাকসিনের কারণে কি চর্মরোগ হচ্ছে কিনা, তার আগে শুরুতে একটু জানতে চাই যে কি কি ধরনের আসলে চর্মরোগ হয়ে থাকে মানুষের শরীরে। চর্মরোগ আমাদের দেখা যায় কি ক্রনিক এবং অ্যাকিউট, এরকম অনেক হঠাৎ করে কিছু চর্মরোগ আসতে পারে, সেটা আবার ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যেতে পারে। আবার এমন কিছু রোগ আছে যেটা ক্রনিক, যেটা আমাদের কন্ট্রোলে রাখতে হবে। এই ট্রিটমেন্টগুলো যদি সে কন্ট্রোল যখন হবে তখন নিবে, প্লাস হচ্ছে কন্ট্রোলে রাখবে, লাইফস্টাইল চেঞ্জ করবে, দেন এটা কন্ট্রোলে থাকবে। তো এর মাঝে আমাদের শীতকালের কথাই যদি বলি, শীতকালে কোন রোগগুলো বেড়ে যায় দেখা যায় কি সোরিয়াসিস, এক্সিমা, প্রি এক্সিস্টিং যাদের এই রোগগুলো আগে থেকেই আছে, সেই রোগগুলো দেখা যায় শীতকালে বেড়ে যাচ্ছে। শীতের আগেই এগুলো নিয়ে সচেতন হতে হবে। দেখা যায় অনেক বেশি ড্রাই হয়ে যায় স্কিন এই সময়। ত্বক ড্রাইনেসের কারণে প্রিভিয়াস যে ড্রাইনেসের জন্য যে অসুখগুলো থাকে ত্বকের, বিশেষ করে সোরিয়াসিস, এক্সিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এগুলোকে কন্ট্রোলে রাখতে হয়। তখন বেশি করে ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়, তখন কন্ট্রোলে থাকে। এবং আমরা যেটা বলছিলাম যে অ্যালার্জি নিয়ে বলছিলাম, অ্যালার্জি আসলে আমরা কখন বলছি? অ্যালার্জিক রিয়াকশন, হ্যাঁ, এটা বিভিন্ন কারণে হতে পারে। তো আমাদের নর্মাল পিপলদের মাঝে একটা ধারণা আছে যে যখন আমার অ্যালার্জি আছে, হ্যাঁ, অ্যালার্জিটা কিসের কারণে হচ্ছে, অ্যালার্জেনটা কি, যখন কোনো ধরনের ট্রিগার এজেন্ট থাকে, কেন হচ্ছে, কোনো ধরনের কোনো কিছু সংস্পর্শে আসলেই কিন্তু এই ট্রিগারিং ফ্যাক্টরটা যখন সাথে আসে, সংস্পর্শে আসে, তখন এটা অ্যালার্জিক রিয়াকশনটা হয়। এখানে অ্যালার্জেনটা কি হতে পারে, অনেকের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে খাবার হতে পারে, কারো ক্ষেত্রে পোশাক হতে পারে। পোশাকের জন্য কিন্তু অনেক অ্যালার্জি হয়, পোশাকের ধরনের উপর, ফেব্রিকের উপর। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছু ওষুধ থাকে, এই কিছু ড্রাগ থাকে, এই ড্রাগগুলোর কারণে, ধরেন এই ড্রাগ সবার ক্ষেত্রে হয় না, যার ক্ষেত্রে হবে সে কিন্তু টোটাল ড্রাগ রিয়াকশনের জন্য যতগুলো সাইড ইফেক্ট সবগুলো তার চলে আসে এবং সিভিয়ার পর্যায়ে চলে যায়। তো এই অ্যালার্জেনটা কি, সেটার উপর ডিপেন্ড করে অ্যালার্জিক রিয়াকশনটা। এখন অনেকের ক্ষেত্রে দেখবেন পোলেন, হ্যাঁ, মাইট, তারপরে ধুলোবালি, ডাস্ট, এই রেণু আছে না, রেণু, এই রেণু থেকে কিন্তু অনেক বেশি অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। অ্যাটোপিক ডার্মাটাইটিসের যাদের রোগী থাকে, ছোট বাচ্চা থেকে বয়স্ক, সবার কিন্তু এই ধরনের অ্যালার্জেনের প্রতি, যেমন ওই যে পরাগের কথা বললাম, তারপরে আবার ধুলোবালির কথা বললাম, তারপরে ফেব্রিক, এগুলোতে থাকে, দেখা যায় কমনলি থাকে। তখন তার আরও কিছু সাইন সিমটম থাকে, যেমন হাঁচি হয়, হাঁচি হচ্ছে, চুলকাচ্ছে, স্কিনে কোনো জায়গায় দানা দানা উঠছে, সেটা আবার যখন সে চুলকাচ্ছে তখন পানির মতো বের হচ্ছে। আস্তে আস্তে এই জিনিসগুলো দেখা যায় কি আমাদের স্কিনটা ড্রাইটা, ব্যারিয়ারটা ইনট্যাক্ট থাকে না, ব্যারিয়ারটা অনেক পাতলা হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তখন এ ধরনের কোনো অ্যালার্জেন সংস্পর্শে আসলেই ওই অসুখটা বা ত্বকের রোগটা আরও বেশি বেড়ে যায়। আচ্ছা, এই কারণ হিসেবে আমরা যেটা আসলে শুরুতে বলছিলাম, এবং আপনি অবশ্যই যেহেতু চেম্বারে রেগুলার রোগী পাচ্ছেন, এই এখন কিন্তু চর্মরোগ বা অ্যালার্জি নিয়ে কিন্তু অনেক মানুষ আসছে, এবং সবার মুখে মুখে যে সবারই অ্যালার্জি হচ্ছে, চুলকানি হচ্ছে। তো এর জন্য করোনার টিকা কি আসলে কোনোভাবে দায়ী হতে পারে কিনা? এটা না, আমার কাছেও অনেক রোগী আসে, বিশেষ করে তারাই বলে যাদের ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, দেখবেন যে বাংলায় যদি বলি দাউদ গ্রামাঞ্চলে বলে থাকে, তো এদের ক্ষেত্রে দেখবেন এই ফাঙ্গাল ইনফেকশন যাদের হয়, এটা না সারতে চায় না। এবং সারতে চান, এটার কারণ কি, তাদেরই কিন্তু কিছু লাইফস্টাইলের কারণে। আবার এটা এখন কোনো অসুখ, মানে কোনো রোগের ট্রিটমেন্ট নিলে যেমন সেটার তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, এটার ক্ষেত্রে একটু লেট হচ্ছে। কারণ কি, তারা যখন কোনো মেডিসিন নিচ্ছে, এটা নিজেরাই ফার্মেসি থেকে কিছু মেডিসিন নিয়ে খেয়ে ফেলছে, সেটার কারণে এটা আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। তো তাদের ধারণা যে এই ইনফেকশনগুলোর কারণে করোনার টিকাই দায়ী, কারণ করোনার টিকার পর থেকে ফাঙ্গাল ইনফেকশন, আর্টিকেরিয়া, এগুলো বেড়ে যাচ্ছে, ত্বকের রোগগুলো। তো আমার মতে, বা যদি বলেন যে রিসার্চ আর্টিকেল, থিসিস, সব কিছুর মতে যদি ধারণা করা হয়, এটা নিয়ে অনেক ধরনের গবেষণা চলেছে এবং এখনও চলছে। তো সেখানে বলা আছে যে করোনার টিকা
এটা একটা আমাদের ইমিউনিটি করোনার ভ্যাকসিন হিসেবে যখন দেয়া হয় ইমিডিয়েট 48 আওয়ার্স বা 1 উইকের মাঝে যে চেঞ্জগুলো আসে বা যে রিয়াকশন হয় সেটা ছাড়া এটার ইফেক্ট এত দীর্ঘস্থায়ী হওয়ার কথা না এবং হয় না। কিন্তু তারপরেও তো হচ্ছে, অনেকের ধারণা করোনার টিকার পরেই হচ্ছে। তাহলে এটা আমরা বলতে পারি অনেক সময় এটা ধারণা করা হচ্ছে, কিছু স্টাডিতে আছে যে করোনার ভ্যাকসিন দেওয়ার পর আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা অল্টারেশন হয়েছে। তো অল্টারেশনের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে অনেক রোগ হয়ে যাচ্ছে। যেমন এই ত্বকের রোগগুলো আমাদের বডি ইমিউনিটি সিস্টেম থেকে সহজেই প্রতিরোধ করা যেত, বা দেখা যেত কি আগে তো হতো না। যেমন ধরেন একটা ইনফেকশন হচ্ছে বা সহজে কোনো স্ক্যাবিস, সাপোজ স্ক্যাবিস এখন খুব মহামারী একটা রোগ, তো স্ক্যাবিস একটা মাইটের কারণে হয়, সেটা বডি ডিফেন্সিভ মেকানিজম থেকে এটা কিন্তু প্রতিরোধ করা যায়। কিন্তু যখন দেখা যায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাই কম, তাদের তখন কিন্তু এটা বেড়ে যাচ্ছে। তো এখন একটা গোষ্ঠীর মাঝে দেখবেন স্ক্যাবিস খুব বেশি, তো তারাও ধারণা করছে যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে কারণ এই করোনা ভ্যাকসিনের জন্য। অনেক স্টাডিতে আছে, আবার অনেক স্টাডি এটা নিয়ে অনেক বলেছে যে না এরকম কিছুই না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলবো যে ফাঙ্গাল ইনফেকশন বা আর্টিকেরিয়া অন্য এসবগুলো এত বেশি স্ক্যাবিস এগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কিছু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটার মধ্যে আমাদের স্লিপ, পোর স্লিপ, লাইফস্টাইল চেঞ্জ, দেখবেন যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, তারপরে আবার দেখবেন পলিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জের কারণে হিট, হিউমিডিটি, ওয়েদার সব কিছুরই একটা চেঞ্জ আসছে। এই চেঞ্জের কারণে অনেক রোগ থেকে যাচ্ছে। পলিউশন এটাও আরেকটা, মানে সরাসরি করোনার টিকাকে দায়ী করতে পারছি না, দায়ী করতে পারছি না। সেক্ষেত্রে আসলে পরিবেশের যে ভূমিকা, এবং আমরা এখন বিশেষ করে যদি ঢাকার কথা বলি, একদম বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে, যা বেরোলে ধুলাবালি, এই পরিবেশ আসলে কতটা ভূমিকা রাখে? এটাই আমি বলতে যাচ্ছি যে মানে পলিউশনের কারণে কিন্তু অনেক স্কিন রোগ হয়। এখন ত্বকের রোগগুলো মেইনলি পলিউশন, এটার পিছনে বা হাইজিন খুবই ইম্পর্টেন্ট। এখন একটা মানুষ যার ধরেন অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, হ্যাঁ, ওই যে বললাম যে ধুলোবালি, তারপরে পরাগ রেণু, এগুলোর কারণে যাদের হয়, তারা যখন বাইরে যাচ্ছে এই যে পলিউশনটার কারণে তখন তার স্কিনে আসছে এবং সে কিছু ইনহেল করছে, টোটাল মিলিয়ে তার কিছু রোগ চলে আসছে। আবার স্কিন যখন অনেক বেশি ড্রাই হয়ে যায়, বাইরে সারাদিন ঘোরাঘুরি করছে, ডাস্ট আসছে, সেই ডাস্টটা ক্লিন করছে না, বাইরে সারাদিন রোদে ঘেমে যাচ্ছে, বাসায় আসার পর সেটা ঠিকমতো প্রপার ওয়েতে ক্লিন করছে না, তাহলে সেক্ষেত্রে তো ফাঙ্গাল ইনফেকশন হবে। যখন ডাস্টটা নিয়ে আসছে অ্যাটোপিক ডার্মাটাইটিস হবে। আবার যখন দেখেন রোদের তীব্রতা, হ্যাঁ, রোদের তীব্রতা কি করে আমাদের স্কিনকে আরও বেশি ড্রাই করে দেয়। দেখা যায় যে আমাদের যে ঘামটা হচ্ছে, ঘামটা মুছে ফেলার পর স্কিনে যদি কোনো কিছু অ্যাপ্লাই না করা হয় আরও বেশি সেন্সিটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ধরনের ড্রাইনেসের কারণে যে রোগগুলো হয় এগুলো বাড়তে থাকে। তো এখানে লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। তার মাঝে আবার আরেকটা জিনিস দেখুন, হাইজিন মেনটেন। এখন সে এটা যদি প্রপার হাইজিন মেনটেন না করে তাহলেও হবে না। ধরেন সে যেখানেই যাচ্ছে তার আশেপাশে অন্যান্য মানুষের কাছে যেই রোগগুলো থেকে থাকে সেই রোগগুলো কিন্তু তার কাছে আসতে পারে। এখন সে তো জানে না কার কাছে রোগ আছে না নেই। তো এই ছোঁয়াচে বা কন্টাজিয়াস, স্ক্যাবিস কন্টাজিয়াস, একজনের থেকে আরেকজনের মাঝে আসতে পারে। সে হাতটা একজনকে হ্যান্ডশেক করলো, হাতটা ভালো মতো ক্লিন করলো না, তো এই মাধ্যমে অনেক রোগ ছড়ায়। যদি সে লাইফস্টাইলে চেঞ্জ আনে তাহলে দেখবেন এটা কন্ট্রোলে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে চিকিৎসার ক্ষেত্রে যদি চিন্তা করি যে এক এক ধরনের চিকিৎসা কিনা, প্রতিটার চিকিৎসাই আলাদা, কিন্তু এই ভিন্নতার মাঝেও কিছু জিনিস কমন থাকে। আচ্ছা, তার মাঝে হচ্ছে ত্বকের যে ড্রাইনেসটা, এটার জন্য আমরা একটা বেরিয়ার ইনটেক, মানে হচ্ছে আমাদের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। বেরিয়ার ইনটেক বা একটা নর্মাল ইউরিয়া কন্টেনিং কোনো ক্রিম ব্যবহার করতে হবে, যাতে আমাদের সহজেই আমাদের স্কিনের সংস্পর্শে আসলেই কোনো রোগ না হয়ে যায়। এবং ক্লিনিনেস, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা সব রোগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু কিছু রোগের ক্ষেত্রে যেমন হচ্ছে এক্সিমা, এক্সিমাতে কেউ যদি বারবার হাত ধয় বা হচ্ছে কোনো ধরনের কোনো রকম ময়শ্চারাইজার না ইউজ করে, সেক্ষেত্রে তার কিন্তু এটা বেড়ে যাবে। হ্যাঁ, সেটা বারবার হাত ধোয়ার কারণে কিন্তু তার হাতের মাঝে হতে থাকে। তো সব কিছু ট্রিটমেন্টও যেমন আলাদা, কিছু নিয়মও আলাদা, আবার কিছু যদি বলেন যে কিছু কমন জিনিস, হাইজিন মেনটেন করতে হবে, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো কন্ট্রোলে রাখতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, স্লিপ কোয়ালিটি ডেভেলপ করতে হবে, তাহলে কন্ট্রোলে থাকবে।
চিকিৎসা নিয়ে বলছিলেন, সেক্ষেত্রে আসলে একজন মানুষ অর্থাৎ কখন চিকিৎসকের শরণাপন্ন হবে? কারণ কারো শুরুতেই সাধারণ চুলকানি হচ্ছে কিংবা কারো দাঁত হচ্ছে পরবর্তীতে গিয়ে, কিংবা কারো গুটি গুটির কথা বলছিলেন এরকম উঠছে, কিংবা পানি মুখে নিয়ে উঠছে, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? ত্বকের রোগগুলোতে আমার মনে হয় যখনই কোনো ধরনের অল্প সাইন সিমটম থাকবে, কোনো কি স্ক্যাবিসের ক্ষেত্রে আমি যদি বলি, দেখা যায় প্রথম দিকে কোনো শুধু চুলকানি থাকে, জায়গায় জায়গায় চুলকানি থাকে, কিছুই দেখা যায় না। দেখা যায় কি রাতে শুধু চুলকানি বাড়ে এবং হচ্ছে একটা ইরিটেশন ফিল হয়। তারপরের দিকে দেখা যায় যে হচ্ছে তার দানা দানা আসা শুরু করছে। তো যখন সে চুলকানিটা স্টার্ট হলো, তখনই যদি ডাক্তারের শরণাপন্ন হয়, ট্রিটমেন্টটা নিলে আদার ফ্যামিলি মেম্বার এফেক্টেড হয় না, কারণ এটা অনেক বেশি কন্টাজিয়াস। তো এই ছোঁয়াচে হওয়ার কারণে পরিবারের অন্য মেম্বাররা এফেক্টেড হওয়ার চান্স থাকে। তো এটা যখন একবার ট্রিটমেন্টটা নিয়ে নিবে, তখন দেখা যাবে কি তখনই এটা থেমে যাবে। তো এটার ক্ষেত্রে প্লাস হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এটা নিয়ে আমি একটু বেশি বলবো, কারণ কি ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় বাংলায় যদি বলি ছত্রাক, হ্যাঁ, এই বাংলায় গ্রাম বাংলাতে দেখবেন যে গ্রামাঞ্চলে অনেকজন এটাতে সাফারার, মানে অনেকজন, এটা অনেকের আছে, দাঁত বা দাউদ বলে পরিচিত। তো এই রোগটা যখন হয় তখন কি করে, ওরা কিন্তু ডক্টরের কাছে যায় না, তখন সরাসরি কারো কাছ থেকে একটা মলম নিয়ে নেয় বা ফার্মেসিতে যায়। হ্যাঁ, ওই ফার্মেসি দোকানদার একটা মলম দিয়ে দেয়, সেই মলমটাই ব্যবহার করে। কিন্তু ওই যে মলমটা ব্যবহার করে না, ওটা স্টেরয়েড। তো এই স্টেরয়েড জাতীয় মলম ব্যবহার করার কারণে এটা মানে যখন ব্যবহার করেন একদম ইমিডিয়েট এটা রেজাল্ট পায়, কি হয়, চলে যায়। কিন্তু এটা আসলে চলে যায় না, এটা আসলে আরো বেশি খারাপ পর্যায়ে চলে যায়, ভেতরে ইনফেক্টেড হয়ে এটা বাইরে প্রকাশ পায়। আফটার 15 days অর 1 month এটা চরম, মানে বেশি, অনেক বেশি আকারে এটা প্রকাশ পায়। তখন এটা কোনো মেডিসিনেই কাজ করে না। এটা তখন একটা অ্যান্টিফাঙ্গাল দিলে, প্রথম দিকে যদি সে শুধুমাত্র একটা অ্যান্টিফাঙ্গাল বা দাঁতের ওষুধ যেটা, সেটা দিলেই চলে যেত, কিন্তু পরবর্তীতে যখন এটা স্টেরয়েড ব্যবহার করে, এটার ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়। দাঁতটা তখন ভেতর থেকে ছড়াতে থাকে এবং শরীরের প্রতিটা জায়গায় ইনভলভ করে, তখন দেখা যায় মুখেও চলে আসে, গোল সার্কেল একটা দাঁতের মতো আসে এবং প্রচণ্ড ইচিং হয়, একটু ঘামলে এটা বেড়ে যায়। তো প্রথম দিকে যদি ডক্টরের শরণাপন্ন হয় তাহলে তো আর এই প্রবলেমটা তার হতো না। তো এটা একটা প্রবলেম। আরেক স্ক্যাবিস আমি বললাম, আর্টিকেরিয়া, যখন কারো কোনো খাবার বা কোনো পোশাক, ফেব্রিক বা কোনো ডাস্টের জন্য অ্যালার্জি হচ্ছে, তার না কোনো নিজে থেকে কোনো মেডিসিন না নিয়ে কিছু টেস্টের মাধ্যমে কোন কোন খাবারে তার অ্যালার্জি আছে বা কোন কোন কাপড় বা কোন মাইটে অ্যালার্জি আছে, এটা যখন টেস্ট করে নেওয়া হবে, তখন তার ওই অনুযায়ী যদি লাইফস্টাইল মডিফিকেশন করে, দেন এটা কন্ট্রোলে থাকবে। আদারওয়াইজ এটা কিন্তু সে কন্ট্রোল করতে পারবে না, ওষুধ খাচ্ছে, আবার পরের দিন হচ্ছে, কারণ যেই অ্যালার্জেন বা ট্রিগারিং ফ্যাক্টর সেটা তো সে বাদ দিতে পারছে না। তো এরকম সবগুলো রোগের ক্ষেত্রে আমি বলবো ডক্টরের শরণাপন্ন আগে হবে, তারপর সেটা মেনটেন করলে ভালো থাকবে। এবং ছোঁয়াচের কথা বলছিলেন যে সব ধরনের অ্যালার্জি কি ছোঁয়াচে কিনা, যেমন আমরা স্ক্যাবিসের কথা যেটা বলছিলেন, যে স্ক্যাবিস আমরা দেখেছি যে হোস্টেলগুলোতে কিংবা একজনের হলে ক্লাসরুমে অনেকের হচ্ছে, বা একসাথে যারা থাকছে তাদের অনেকে হচ্ছে, আসলে সব ধরনের অ্যালার্জি কি ছোঁয়াচে কিনা? এটা আপনি খুব ভালো কোশ্চেন। আপনার এই যে আপনি বললেন হোস্টেল, হ্যাঁ, এই স্ক্যাবিস কিন্তু এখন হোস্টেল, মাদ্রাসা, তারপরে দেখবেন যে স্কুল, সব জায়গায় এটা এখন মহামারী। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় আমাদের সোসাইটি থেকে কিছু এমন স্টেপ নেওয়া হয়েছে যেটাতে সব জায়গায়, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, যে জায়গাগুলোতে একসাথে অনেকগুলো মানুষ বসবাস করে, সেইগুলোতে একটা ধারণা বা একটা এই স্ক্যাবিস সম্পর্কে তাদের জ্ঞানটা একটু দেওয়া হচ্ছে, প্লাস কি করতে হবে এবং কিভাবে এটা কন্ট্রোলে রাখা যায় সেই ট্রিটমেন্টটা সম্পর্কেও বলা হচ্ছে। আর এটাই মানে করার মাধ্যমে এটা কন্ট্রোলে থাকছে। আসলে কি করণীয় আছে যদি একটু বলতেন? যেমন স্ক্যাবিসের ট্রিটমেন্টটা আমরা কিভাবে করি, স্ক্যাবিস পেশেন্ট যখন আসে, যদি বলে যে শুধু আমি আক্রান্ত, আমরা হিস্ট্রি নেই যে অন্য কোনো ফ্যামিলি মেম্বার আক্রান্ত কিনা। যদি বলে যে না, শুধুমাত্র আমি আক্রান্ত এবং এটা রাতে চুলকানিটা অনেক বেড়ে যায় এবং এটা দেখা যায় আমাদের হাত দিয়ে স্টার্ট হয়, হাতে সাধারণত ছোট ছোট দানা দানা আসা শুরু করে এবং খুব চুলকাতে থাকে। এটা হাতে যখন একবার আমরা এই সিমটমগুলো মিলে যায়, তখন আমাকে ট্রিটমেন্ট দিতে হয়। ট্রিটমেন্টের মধ্যে আমরা 5% পারমেথ্রিন,
কোটামিটন, এগুলো কিছু মানে কেমিক্যাল নেম। এই কেমিক্যালগুলো আমাদের ড্রাগ, একটা লোশন পাওয়া যায়, এই লোশন ফর্মেও পাওয়া যায়, ক্রিম ফর্মেও পাওয়া যায়। এই লোশনগুলো গলা থেকে পা পর্যন্ত, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মুখমণ্ডল থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে খুব ভালোভাবে মেখে সারা রাত রেখে দিতে হবে। বিশেষ করে ভাঁজযুক্ত এরিয়াগুলোতে ভালো মতো মেখে সারা রাত রেখে পরের দিন সকালে 8 to 12 আওয়ার্স আমরা বলি রেখে দিতে হয়। পরের দিন সুন্দর মতো সে শাওয়ার নিবে। যখন সে শাওয়ার নিবে সেটার সাথে তার কাপড় চোপড়, বেডশিট, বালিশ কাভার যা কিছু আছে সব সিদ্ধ করা পানিতে ধুতে হবে। আদারওয়াইজ এই মাইটটা কিল হয় না। এই মাইটটাকে কিল করার জন্য মোর দেন 60 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন হয়। তো এটা যখন রেখে দেওয়া হয়, সিদ্ধ করে ধুয়ে ফেলা হয় এবং যে পার্সন এফেক্টেড তা গোসল করে এবং ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে গোসল করে ফেলে, দেখবেন অনেকটা কন্ট্রোলে আসে। আমরা কিন্তু এটা নিয়ম থাকে, হ্যাঁ, এই ক্রিমটা পরপর 2 দিন, টানা 2 দিন, ধরেন আজকে দিলে কালকেও দিতে হবে। এভাবে পরের সপ্তাহে গিয়ে 7 দিন পরে আবার একদিন ব্যবহার করতে হয়। টোটাল 3 ডেজ এটা ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করলে হয় কি, প্রথম দিকে এই মাইটটা কিল হয়ে যায়, বাট এটার যে ডেড পার্ট থাকে এই মাইটের, এটার জন্য চুলকানি হতে পারে। এই জন্য 7 দিন পরে এগেইন এটা অ্যাপ্লাই করতে বলা হয়। এটা যখন অ্যাপ্লাই করে এবং যেই কাপড় চোপড়, বেডশিট, বালিশ কভার ধুয়ে দেওয়া হলো সেটা যদি কড়া রোদে শুকায় এবং এটা ইউজ করার সময় আয়রন করে তাহলে এটা থেকে সুন্দরভাবে প্রতিটা ফ্যামিলি মেম্বারকে কিন্তু এই লোশনটা ব্যবহার করতে হয়। তাহলে দেখবেন স্ক্যাবিস থেকে সহজে নিরাময় সম্ভব। আদারওয়াইজ এটা নিয়ে ভুগতেই থাকে। একজন চলে গেলে আরেকজনের হচ্ছে। আবার দেখা যায় অবজেক্ট থেকে, ধরেন কোনো জায়গায় টাচ করা ছিল বা কোনো কাপড় চোপড়ে আছে, সেখান থেকে এগেইন ব্যাক করে। সেক্ষেত্রে স্কুলের কথা বলছিলাম যে বাচ্চারা তো স্কুলেও যাচ্ছে বা বন্ধুদের সাথে মেলামেশা করছে, সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে এবং সেটা ছড়ানোর সংখ্যাটা আসলে কতটুকু? অনেক বেশি, কারণ স্কুল কলেজে যখন যাবে তখন দেখবেন, আমি বলি কি, একটা মেম্বার যখন ট্রিটমেন্ট নিল এই টাইমটাতে স্কুল একটু আমি অফ রাখতে বলি, 1 থেকে 2টা দিন, দেখা যায় অনেকটাই কন্ট্রোলে চলে আসে। এবং স্কুলে যখন সে যাবে অন্যান্য স্টুডেন্টদেরও তো থাকতে পারে, তাদের ক্ষেত্রে কি করবে, সে যখন বাসায় আসবে অবশ্যই হাত বা যে কাপড় চোপড় থাকলো সেটা বাইরের টয়লেটে রেখে ওটা ভালো মতো ক্লিন করে দেওয়া হবে এবং সে নিজেও পরিষ্কার হয়ে যাবে, গোসল করে ফেলবে, একটা সাবান দিয়ে ফেনা তুলে ভালো মতো পরিষ্কার করে ফেলবে নিজেকে, তাহলে মাইটটা আর ছড়াবে না। কারণ মাইটটা যখন 1টা 2টো আসে, সেইভাবে পার্সোনাল হাইজিন মেনটেন না করা হয় বা ক্লিন না করা হয়, তখন এটা কি বাড়তে থাকে। ডিম পারে রাত্রে, এই ডিমটা থেকে আবার মানে নতুন মাইট হয়, সেই মাইটটা থেকে আবার বাড়তে থাকে। তো আমি বলি, যদি সে তখন ওই বাচ্চা বা ওই স্টুডেন্ট ওই পার্সোনাল হাইজিন মেনটেনের জন্য, ক্লিননেসটার জন্য ঠিকমতো মানে বাসার মধ্যেও সেটা মেনটেন করে, তাহলে কন্ট্রোলে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি শুরুতে বলছিলেন যে খাবারের অ্যালার্জির কথা, এবং কার আসলে কি ধরনের খাবারে অ্যালার্জি হয়ে থাকে সেটা আসলে কিভাবে বুঝবো? খাবারের অ্যালার্জি না অনেক ধরনের থাকে, বিশেষ করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু খুব কমনলি আমরা দেখবেন কিছু খাবারের অ্যালার্জি থেকেই থাকে। যেমন চিংড়ি মাছ, তারপরে দেখবেন অনেকের বিফে থাকে, পামকিন থাকে, পুঁই শাক, স্পিনাচ এটাতে থাকে, ব্রিনজাল থাকে, বেগুনে কমনলি থেকে থাকে। তো এগুলোতে অ্যালার্জি থেকেই থাকে। তো এই অ্যালার্জিক ফুডগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। মিষ্টি কুমড়া বা বিফ বা হচ্ছে স্পিনাচ বা হচ্ছে চিংড়ি মাছ, অনেকের সি ফুডে অনেক বেশি থাকে, অনেকের পিনাটে থাকে, বাদামে থাকে, বাদাম বিভিন্ন ধরনের বাদামে থাকতে পারে। তো এগুলো কিন্তু সিভিয়ার পর্যায়ে চলে যায়। তো এগুলো যাদের অ্যালার্জি আছে এগুলো না খাওয়াই বেটার। আচ্ছা, সেক্ষেত্রে আসলে কি ধরনের জীবনযাপন আসলে করা উচিত? এক তো হচ্ছে আমরা শুরুতে যদি বলি যে যারা আক্রান্ত হয়েছেন তাদের আসলে কি ধরনের জীবনযাপন করা উচিত? ধরেন যারা আক্রান্ত হয়েছেন তাদের কন্ট্রোলে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। এখন ইমিউনিটি বুস্ট আপ কীভাবে করবে? আমরা অনেক সময় যখন দেখি যে এ ধরনের তার ইমিউনিটি খুবই কম, আমরা কিছু সাপ্লিমেন্ট দিই, সেটার মাধ্যমে ইমিউনিটি বুস্ট আপ করে। এটা ছাড়া তার লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে। যেমন তার স্লিপ প্যাটার্ন, হ্যাঁ, আমাদের ঘুমটা কিন্তু যখন দেখা যায় স্ক্রিন টাইমিং বেড়ে যায়, রাতে ঘুমটা কম হয়, অটো আমাদের বডি ইমিউনিটি সিস্টেম কমে যায়। তো রাতে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। রাতে ঘুমের সময় আমাদের মেলাটোনিন হরমোন একটা রিলিজ হয়। এই মেলাটোনিন যখন রিলিজ হয় তখন আমাদের বডির টোটাল সিস্টেমটা ফাংশনাল হয়। তো এই স্লিপ প্যাটার্ন, ডায়েট, ব্যালেন্স ডায়েট, এগুলো মেনটেন করলেই হবে। আচ্ছা,
সেক্ষেত্রে এবং বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে ছড়ানোর শঙ্কা আছে কিনা, এবং বিশেষ করে প্রসাধনী ব্যবহার করছে আমাদের মেয়েরা কিংবা এখন ছেলেরাও করে, সেক্ষেত্রে আসলে ঝুঁকি কতটুকু? প্রসাধনীর ক্ষেত্রে তার ইফেক্টে কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, যেমন ধরেন বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করার কারণে এক এক ধরনের, অনেকে দেখা যায় না ফর্সা হবার ক্রিম ব্যবহার করে, সেটা ফেসে ব্যবহার করছে, বা এগুলোতে কিন্তু মার্কারি লেড থাকে, হ্যাঁ, স্টেরয়েড থাকে। তো প্রথম দিকে এটা দেখা যায় ইমিডিয়েট খুবই চকচক, হ্যাঁ, চকচক হয়ে গেল, বা ম্যাজিক্যাল ওয়েতে এটা 7 দিনেই ফর্সা হয়ে যাচ্ছে, এগুলো তো দেখেন এখন তো ভাইরাল সোশ্যাল মিডিয়াগুলোতে। তো এগুলো ব্যবহার করার পর খুব বাজেভাবে, হ্যাঁ, এটার ইফেক্টটা পরের দিকে প্রকাশ পায়। দেখা যায় দাগ আসা শুরু করে, মুখে তো দাগ আসবেই, স্কিন ক্যান্সার হবার প্রবণতা থাকে, কারণ কি স্কিনটা পাতলা হয়ে যায় এগুলো ব্যবহার করতে করতে। তারপরে দেখা যায় সানের প্রতি সেন্সিটিভিটি বেড়ে যায়, যখন একটু রোদে যাবে জ্বালাপোড়া, ত্বক জ্বালাপোড়া শুরু করবে, চুলার সামনে যাবে ত্বক জ্বালাপোড়া করা শুরু করবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রসাধনীগুলো শুধুমাত্র এটাতে না, আবার দেখবেন ধরেন অনেক টিনেজ মেয়ে ব্যবহার করে থাকে, তাদের কিন্তু প্রেগন্যান্সিতে প্রবলেম হয়, ইনফার্টিলিটিতে তারা ভোগে। তো এই ধরনের প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয়, তো আমরা যতই বলি, প্রতিটা প্রোগ্রামে আমি গেলে অবশ্যই এই জিনিসটা আমি মানে আপনাদের মাধ্যমে জানিয়ে থাকি যে এটা আসলে কোনো ধরনের এমন কোনো প্রোডাক্ট যেটা ফর্সা হবার ক্রিম বা হচ্ছে 7 দিনে ফর্সা হবে জুস, ক্রিম, এগুলো যেন ব্যবহার না করে, বা এগুলো না খাওয়াটাই বিরত থাকাই উচিত। কারণ এটাতে না অনেক ক্ষতিকর ইফেক্ট হয় যখন তারা ভুগে। তখন মানে আমার কাছে কিছু এরকম মানে উদাহরণ আছে, যেটা যখন ভুগে এটা থেকে আর কোনোভাবে অনেক দেরি হয়ে যায় বা সিভিয়ার পর্যায়ে গিয়ে তারপর যাচ্ছে, হ্যাঁ, এটা আবার কোনোভাবে ঠিকও হয় না, পার্মানেন্ট ড্যামেজ। এই পার্মানেন্ট ড্যামেজটা লাইফ লং তাকে এটা ভুগতে হয়, বা এটা নিয়ে সে কন্টিনিউ করে। এটার জন্য আমি বলবো যে এ ধরনের ক্রিম না ব্যবহার করাই ভালো, বা কসমেটিক্স। জি ম্যাম, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যেহেতু সামনে শীত আসছে, একটা প্রশ্ন রাখতে চাই যে শীতের আগেই কি ধরনের যত্ন আসলে নিতে পারে একজন রোগী? শীত যেহেতু এখন হালকা হালকা, ঢাকায় তো অত বেশি শীত পড়েনি, বাইরে যারা আছে তাদের অনেক বেশি শীত। এই শীতের সময় সব থেকে বেশি মেনটেন করতে হবে মানে সানস্ক্রিন। অনেকে দেখবেন কি যখন শীত আসে মনে করে যে রোদ তো নেই, সানস্ক্রিন দিতে হবে না, বাট সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটার পাশাপাশি যে কোনো ধরনের ময়শ্চারাইজার, লোশন এটা শরীরে দিতে হবে। এটা শাওয়ারের পরে ব্যবহার করাটাই বেটার। পানি খেতে হবে, শীতকালে কম পানি খাওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের শরীরের কিছু ডিহাইড্রেশন লক্ষ্য করা যায়, পাফিনেস লক্ষ্য করা যায়। তো পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এটা ছাড়া যেটা করতে হবে ব্যালেন্স ডায়েটের মধ্যে শীতকালীন শাকসবজি এগুলো রাখতে হবে, প্লাস ভিটামিন সি কন্টেনিং ফুড যেগুলো একটু বেশি করে রাখলে দেখা যায় কি আমাদের শীতকালীন যে রোগগুলো থাকে এগুলো থেকে একটু কন্ট্রোলে রাখা যায়, স্কিন ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বদ্যিবাড়িতে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা হচ্ছে অ্যালার্জিজনিত নানা চর্মরোগ নিয়ে, অর্থাৎ যেটি আসলে বলছিলেন যে সতর্কতা এবং সচেতনতার বিকল্প নেই। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।